বত্রিশ দিয়ে ছাত্র সমাজের মধ্যে একটি প্রতারণা সৃষ্টি করেছে। আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশে পরিণত করতে। আমরা যারা 32-এর ঊর্ধ্বে রয়েছি আমাদেরকেও রাষ্ট্রের প্রয়োজন। তাই আমরা মনে করি বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে, সকল শ্রেণী পেশার মানুষকে একত্র করতে, এ ধরনের বৈষম্য দূর করতে অনতিবিলম্বে চাকরিতে আবেদনের বয়স 35 করে দিবেন, এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ভারতের সকল অপপ্রচার রুখে দিতে প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। এ পর্যায়ে কথা বলবেন আমাদের 35 আন্দোলনের দীর্ঘদিনের রাজপথের লড়াকু সহযোদ্ধা রতন ভাই। রতন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করেছি। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সম্প্রতি ভারতে বাংলাদেশের হাই কমিশনে কিছু উগ্রবাদী গোষ্ঠী যেভাবে ন্যাক্কারজনক হামলা করেছে, আমরা ছাত্র সমাজ এবং সারা বাংলাদেশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা জানেন শুধু তারা এই হাই কমিশনে হামলাই করেনি, তারা আমাদের 1971 সালে এই মাতৃভূমি রক্ষার জন্য 30 লক্ষ শহীদ করেছিল। সেই দেশের পতাকাকে তারা পদদলিত করেছে। তারা আমাদের মাতৃভূমিতে, তারা আমাদের সার্বভৌমত্বকে আঘাত করেছে, তারা আমাদের কলিজায় আঘাত করেছে। এই তীব্র নিন্দার, এই তীব্র হামলার মাধ্যমে তারা প্রমাণ করেছে বাংলাদেশে সাম্প্রতিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিনের এটা তারা নষ্ট করেছে, তারা ধ্বংসের পায় তারা করেছে। এই ছাত্র সমাজ এটা তাদের দৃঢ় ও প্রতিবাদ জানায়। আপনারা জানেন আমরা এই সাধারণ শিক্ষার্থীরা, এই 35 প্রত্যাশীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন সংগ্রাম করে এসেছি। আমরা একটা যৌক্তিক দাবির জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা জানেন এই আমরা দেশের ক্রান্তি লগ্নে সকল আন্দোলন সংগ্রামে আমরা এগিয়ে এসেছি। আপনারা জানেন এই জুলাই এবং আগস্টে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল সেখানে প্রতিটা সেক্টরে আমাদের এই 35 প্রত্যাশীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কিন্তু দুঃখের বিষয় এই বৈষম্যটা এখন দূর হয় নাই। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন আমরা আজকে এই 35 প্রত্যাশীদের পক্ষ থেকে আমরা আজকে এই যে বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রতি ধ্বংসের যে ষড়যন্ত্র চালাচ্ছে, আমরা এই ছাত্র সমাজ এই 35 প্রত্যাশীর পক্ষ থেকে আমরা এই ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধপরিকর। আমি ভারতকে হুঁশিয়ার করতে চাই, আপনারা এই দীর্ঘ 16 বছর ধরে এই ফ্যাসিস্ট সরকারকে এই বাংলাদেশে বিভিন্ন সময়ে ফ্যাসিবাদী কায়েম করার জন্য আপনারা উঠে পড়ে লেগেছিলেন। আমরা ছাত্র সমাজ এই 24-এ আমরা সেটা বাধ্য করেছি এই দেশ ত্যাগ করতে। আপনাদের হুঁশিয়ার করতে চাই, বাংলাদেশে এই ফ্যাসিবাদের আর কখনো জায়গা হবে না। এই ছাত্র সমাজ থাকতে যতদিন আছে এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদের জন্ম হবে না। ধন্যবাদ সবাই। ইন্ডিয়ার দাদারা দাদাগিরি করবেন না। আমরা সবাই সার্বভৌমত্বের রক্ষার্থে এক এবং অভিন্ন। আমাদের যে আপনাদের যে কোনো ধরনের ষড়যন্ত্র আমরা রুখে দিতে প্রস্তুত, সেটা 35 এবং 32 যাই হোক। কিন্তু আমাদের 32 বয়সটা আমাদের জন্য একটা বৈষম্য মধ্যে আরেকটা বৈষম্য তৈরি করে দেওয়া হয়েছে। সেই বৈষম্যটাকে দূর করার জন্য 35 এবং 37 যে সুপারিশ, সেটা অনতি বিলম্বে আপনারা সেটা সুপারিশ আকারে নতুন করে
আবার আমাদেরকে সকলকে একই প্ল্যাটফর্মে একই অবস্থানে নিয়ে আসার আউদ্যত আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। এবার আমরা প্রোগ্রামের একদমই শেষ প্রান্তে চলে এসেছে। দুটি কথা বলে শেষ করব। আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘ 15-16টি বছর ধরে এই বাংলাদেশে ভারতের পালচাটা দালাল ফ্যাসিস্ট হাসিনা যেভাবে বাংলাদেশকে পরিচালনা করেছে, তারা এই বাংলাদেশকে ভারতের একটি উপনিবেশে পরিণত করেছিল। এই বিগত ফ্যাসিস্ট হাসিনা যখনই পালিয়েছে, এই জুলাই বিপ্লবের পর 24-এর গণ অভ্যুত্থানের পর এই কুলাঙ্গার কালপিটকে একমাত্র পৃথিবীর নিকৃষ্ট একটি দেশ, সেটা ভারত তাকে জায়গা দিয়েছে। সেই ভারতে বসে এই দিল্লির শরীর গুটকা চাচ্ছে, এই কূটনীতি করছে। আর বাংলাদেশে কিছুদিন আগে তারা পানিতে আমাদেরকে মারতে চেয়েছিল, তারা পানি দিয়ে অতর্কিতভাবে আমাদের বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছে, সেইটা পারে নাই। এখন আবার উগ্রবাদী হিন্দু গোষ্ঠী ইসকনের মাধ্যমে চট্টগ্রামে ব্যাপক নাশকতা চালিয়েছে। তারা পিটিয়ে জলজ্যান্ত বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক একজন অ্যাডভোকেটকে, আইনজীবীকে নিহত করে ফেলেছে। এরপরেও তাদের মন ভরে নাই, তারা বাংলাদেশে হামলা করতে চায়। প্রতিদিনই তারা এলোমেলো বক্তব্য দিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে যেভাবে তারা ছিঁড়ে ফেলেছে, তারা আমাদের প্রতিবেশী নয়, তারা প্রমাণ করে দিয়েছে তারা আমাদের শত্রু। তারা মুখে বলে এক, কিন্তু তাদের অন্তরে শুধু বিষ আর বিষ, বিষের কালো ছায়া। তারা বাংলাদেশের হাই কমিশনের উপরে ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা মনে করি সেটা আমাদের সার্বভৌমত্বের উপর তারা হামলা করেছে, তারা বাংলাদেশের উপরে হামলা করেছে। কাজেই আমরা এই প্ল্যাটফর্ম থেকে বলতে চাই, যে কোনো ধরনের ষড়যন্ত্র দিল্লি থেকে যদি করা হয়, আমরা ছাত্র সমাজ, যুব সমাজ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করব। বাংলাদেশের আমরা বাংলাদেশের আমরা বাংলাদেশের হিন্দু মুসলিম জনতা সবাই ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে আছি এবং থাকবো। আমরা এই 35 বয়সসীমা এবং ক্ষেত্র বিশেষে উন্মুক্ত বয়সসীমা প্ল্যাটফর্ম থেকে বলছি, অবিলম্বে আমাদের দাবিটি বাস্তবায়ন করে আমাদেরকে দেশের সমস্ত জাতীয় ইস্যুতে অংশগ্রহণ করার সুযোগ দিন মাননীয় উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের হাতকে আপনারা ভারতের চক্রান্তে শৃঙ্খলাবদ্ধ করে রাখবেন না, আমাদেরকে মুক্ত করে দেন। আমরা বাংলাদেশের অতন্দ্র প্রহরী, আমরা বাংলাদেশের যে কোনো আন্দোলন সংগ্রামে অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছি, ভবিষ্যতেও করব। যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিব ইনশাআল্লাহ, এবং অবিলম্বে আমাদের দাবিটি বাস্তবায়ন করে দেখ, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে, আমাদের সহযোদ্ধাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো প্রোগ্রাম এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। কমিশনের হামলা কেন? দিল্লির 35-85 যারা লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 35-85 সাধারণ শিক্ষার্থী আস্তে 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 আরো আস্তে 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 বুঝে না, হাই কমিশনের আরো আস্তে আস্তে সবাই বেশি করেন। আস্তে 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 ভারতীয় আগ্রাসন রুখে দেবে জনগণ। ভারতীয় আগ্রাসন অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এই বাংলাদেশের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন ছাত্র জনতার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন হাই কমিশনের হামলা কেন? দিল্লি কই জবাব দেয়। রাস্তা বন্ধ করে দেন, সঞ্জয় রাস্তা বন্ধ করে দেন। হাই কমিশনের হামলা কেন? এই মাঝখানে রাস্তা বন্ধ হবে, এই রাস্তা বন্ধ হবে। রাস্তা বন্ধ
বন্ধ না করলে হইল ভারতীয় আগ্রাসন ভেঙে দিবে জনগণ। ভারতীয় আগ্রাসন কমিশনে হামলা কেন? দিল্লি তোই জবাব দে। দিল্লি তোই জবাব দে। আমার ভাই মরল কেন? দিল্লি তোই জবাব দে। বুদুর করিস না। বুদুর বাদ দে। দিল্লি না ঢাকা। একটু ছুঁয়ে যাবেন নাকি? কথা বুঝেন না, আস্তে আস্তে হাঁটবেন আপনি। আগুন দিয়ে এখানে রাস্তা বন্ধ করবেন, আরে বন্ধ করবেন। হামলা কেন? রাস্তা বন্ধ করবে। মুল্লা মুল্লা খালি হামলা কেন? হামলা কেন? আন্দোলনের পক্ষ থেকে আমরা আজকে প্রতিবাদ জানাচ্ছি। মিডিয়ার সাংবাদিক ভাইরা আপনারা অবগত আছেন, বিগত একের পর এক বাংলাদেশে যে ষড়যন্ত্র শুরু হচ্ছে, এটার এই ষড়যন্ত্রমূলক যে কর্মকাণ্ড চালিয়েছেন, ভবিষ্যৎ কিন্তু খারাপ। আমরা আজকে প্রতিবাদ সমাবেশ থেকে স্পষ্ট হুঁশিয়ারি কথা দিতে চাই। ভারত সরকারকে বলবো, আপনি পাহাড় দেখছেন, পাহাড়ের ওজন দেখেন নাই। আপনি কুকুর দেখছেন, কুকুর ফান দেখেন নাই। আপনি সাগর দেখছেন, সাগরের গভীরতা দেখেন নাই। তিনজন লোক একাধিক লোক বসে দুইজন লোকে মিষ্টি খায়। একজন লোক বলতেছে যে ভাই মিষ্টি তোমরা খাও, স্বাদ তোমরা পাও না, স্বাদ পাই আমি। এখন ওই দুজন বলতেছে যে ভাই মিষ্টি তো খাই আমরা, স্বাদ তো আমরা, ভাই তুমি খাও কিভাবে? কয় না মিষ্টি স্বাদ তোমরা পাও না। কয় কিভাবে? কয় মিষ্টি যে আমরা খাই, ওই মিষ্টি যে খাই, ওই মিষ্টির যে দেখে খাওয়ার পরে যে মুখে লালা আসে, যেই লোক বলতেছে যে মুখে লালা আসে, ওই মুখের লালা চাটো আর কিলো ওইটার স্বাদই পাও, কিন্তু মিষ্টির প্রকৃত স্বাদ তোমরা পাও না। অতএব আমরা বাংলাদেশকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই ভারতকে যে আর আমাদেরকে নিয়ে তামাশা করবেন না, তাহলে এর কিন্তু আমরা যে কোনো মূল্যে প্রতিবাদ করতে আমরা দ্বিধাবোধ করব না। বাংলাদেশের মুসলমান তাওহীদি জনতা সহ অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে সবাই সজাগ আছে এটার প্রতিবাদ করবার জন্য। তাই সকলকে মিডিয়ার ভাইরা আপনারা এই কথাগুলো তুলে ধরবেন এবং জাতির কাছে প্রকাশ করে দিবেন। আজকে আমরা প্রতিবাদ সমাবেশ থেকে এই প্রতিবাদ জানাচ্ছি যে আজকে এই ভারতে যে আমাদের বাংলাদেশের হাই কমিশনে আগরতলা যেখানে হামলা হয়েছে, এটার প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তরুদুল ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ইফতেখার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ইফতেখার চৌধুরী।
ধন্যবাদ। সালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, গত সোমবার আগরতলায় ভারতীয় হাই কমিশনে যে ন্যাক্কারজনকভাবে হামলা ও ভাঙচুর করা হয়েছে এবং আপনারা জানেন যে প্রতিনিয়ত ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ নিয়ে যে মিথ্যা প্রচার চালানো হচ্ছে এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা আজকে এখানে রাজু ভাস্কর্যে সমবেত হয়েছি। আমরা এখানে সমবেত হয়েছি আমরা দেশপ্রেমিক সচেতন নাগরিক হিসেবে এবং নিজেদের কর্তব্য এবং দায়িত্ববোধের জায়গা থেকে আজকে এখানে প্রতিবাদ জ্ঞাপন করছি, যেটি হচ্ছে যে ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই যে তারা যে ভিয়েনা কনভেনশনের বিপরীতে গিয়ে যে হামলা করেছে সেটা সুস্পষ্ট ভাবে আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করার শামিল। আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ, ভারতের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক থাকবে, কিন্তু কোনোভাবে ভারতের সাথে আমাদের রাজা প্রজার সম্পর্ক থাকবে না। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ভারতের আধিপত্য মেনে নেব না। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। হাই কমিশনে হামলা কেন? হাই কমিশনে হামলা কেন? ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, গোলামি না আজাদি। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। উগ্রবাদীদের ঠাঁই হবে না, বাংলায় তো হবে না, প্রয়োজনে দিল্লিতেও আপনাদেরকে উৎখাত করব। আপনারা জানেন আমরা কিন্তু মুঘল সাম্রাজ্যে 500-600 বছর শাসন করেছি, আবার আমাদের সাম্রাজ্য আমরা কিন্তু ফিরিয়ে নিয়ে আসব। তাই আমি মোদীকে বলতে চাই আপনি বাড়াবাড়ি করবেন না, আপনার বাড়াবাড়ি যাতে আপনার জন্য ক্ষতিটাকে না আনে। আপনাকে বলছি এখনো আপনার সতর্ক হন। বাংলার মুসলিম, বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিস্টান, পাহাড়ি বাঙালি আমরা এখন সবাই এক হয়েছি। আমাদের একটাই পরিচয়, আমরা বাংলাদেশি। বাংলাদেশের স্বার্থে আঘাত হানলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না, সেটা হোক ভারত, হোক পাকিস্তান বা হোক অন্য যে কোনো দেশ। আমরা সার্বভৌমত্ব রক্ষায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ভারতের বেশি লম্বঝম্প আর মেনে নেওয়া হবে না। আপনারা আমাদের সেই ভারতীয় উপ হাই কমিশনে, বাংলাদেশের উপ হাই কমিশনে কলকাতায় এবং আগরতলায় যে হামলা করেছেন তার আমরা তীব্র নিন্দা জানাই। আপনারা একটা দেশের হাই কমিশনকে নিরাপত্তা দিতে পারেন না, আর আপনারা এসেছেন বাংলাদেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। সেজন্য লজ্জা হওয়া উচিত। আপনাদের দেশেই প্রথম জাতিসংঘের শান্তিরক্ষী মিশন পাঠানো উচিত। কেন আপনারা ব্যর্থ রাষ্ট্র। আমরা কিন্তু কোন আমবাসিতে হামলা হয়েছে স্বাধীনতার 54 বছর বয়সে, আপনারা কিন্তু কেউ বলতে পারবেন না। আমরা দেখেছি যে আমাদের সঙ্গে মায়ানমারের সম্পর্ক খারাপ হয়েছিল, অন্য দেশের হয়েছিল, আমরা চাইলে কিন্তু এখানে আক্রমণ করতে পারতাম, কিন্তু আমরা কিন্তু আপনাদের মতো একটা সন্ত্রাসী রাষ্ট্র না। আপনাদেরকে আমরা এবারের মতো ছাড় দিচ্ছি। আবার যদি আপনারা আমাদের যদি কোনো উপকমিশনে বা বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা কিন্তু আপনাদেরকে ছাড় দিব না। আমরা এই 18 কোটি বোমা যখন ফেটে উঠবে আপনার ভারতের অস্তিত্ব কিন্তু সেই বঙ্গোপসাগরে গিয়ে পড়বে, ওই ভারতীয় মহাসাগরে গিয়ে আপনাদের ধূলিসাৎ হয়ে যাবে। আপনাদের অস্তিত্ব, আপনাদের সেই ছাইও আপনারা খুঁজে পাবেন না। ধন্যবাদ সবাইকে। আবারও বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্মের পক্ষ থেকে আবার আপনাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা নিশ্চয় অবগত আছেন সম্প্রতি ভারতে বাংলাদেশ উপ হাই কমিশনে উগ্রবাদী
ভারতের উগ্রবাদী সংগঠন কর্তৃক বাংলাদেশ হাই কমিশনে যেভাবে ন্যাক্কারজনক হামলা হয়েছে, যেটা পৃথিবীর বিভিন্ন ঘটনার মধ্যে একটা নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, আপনারা জানেন। এই স্বাধীনতা লাভের পিছনে ইন্ডিয়া পরোক্ষভাবে সাহায্য করেছিল, আপনারা জানেন। কিন্তু এই সহযোগিতা মোটেও সুখকর ছিল না আমাদের জন্য, কারণ আমরা স্বাধীন হয়েছি মোটেই, কিন্তু স্বাধীনতা এখন পর্যন্ত পাইনি। তারা বিভিন্নভাবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে যেভাবে বারংবার হস্তক্ষেপ করে, সেটা আপনারা ভালো করেই জানেন। এই সার্বভৌমত্বের উপরে যে হুমকি, সেটা আজকে নতুন করে না। বাংলাদেশের নদী, বাংলাদেশের খাদ্য, বাংলাদেশের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের যে হস্তক্ষেপ, নগ্ন হস্তক্ষেপ, তার তীব্র প্রতিবাদের জন্য আজকের এই প্রোগ্রামে যেমন সাধারণ ছাত্ররা আছে, সেই সঙ্গে আমাদের সঙ্গে আছে সার্বভৌমত্ব আন্দোলনের কেন্দ্রীয় সংগঠক বৃন্দ। আমি কেন্দ্রীয় সংগঠক বৃন্দের মধ্যে অন্যতম কেন্দ্রীয় সংগঠক ফুয়াদ সাকিব ভাইকে আজকে তার বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। প্রিয় বন্ধুরা, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করলাম যে আগরতলায় আমাদের উপকমিশনার কার্যালয়ে কিভাবে ইন্ডিয়ান উগ্রবাদী হিন্দুরা আক্রান্ত করেছে, আঘাত করেছে, ভাঙচুর করেছে। এবং আমরা জানি যে জেনেভা কনভেনশনের মতো একটা গুরুত্বপূর্ণ কনভেনশন এখানে সম্পূর্ণভাবে ব্যাহত হয়েছে এবং ব্যাঘাত ঘটেছে। অথচ এরপরেও বিশ্ববাসী এখনো চুপচাপ আছে। আমরা বাংলাদেশিরা শুধু আওয়াজ তুলছি। আমরা জাতিসংঘে বিনীত অনুরোধ করব এই বিষয়ে তদন্ত করে ভারতের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে। এবং ভারত এখনো প্রকাশ্যে আমাদের কাছে ক্ষমা চায়নি। তাদের উচিত আমাদের কাছে ক্ষমা চেয়ে তাদের সাথে আমাদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ককে বজায় রাখার। অত্যন্ত আগে থেকে, অনেক পূর্ব থেকে ভারত আমাদের উপরে এই ধরনের নিপীড়ন, নির্যাতন চালিয়ে আসছে। এই যে একটা উত্তেজনাকর পরিস্থিতি, এর মধ্যেও গতকালকে আমরা দেখলাম পঞ্চগড়ের সীমান্তে একজন বাংলাদেশিকে নির্মমভাবে হত্যা করেছে ভারতীয় বিজেপি। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমরা প্রতিবাদ জানাচ্ছি ভারতকে। ভারত যদি অবিলম্বে এই ধরনের হত্যাকাণ্ড বন্ধ না করে, বাংলাদেশিদেরকে, নিরীহ বাংলাদেশিদেরকে এইভাবে নির্বিচারে হত্যা বন্ধ না করে, আমরা প্রয়োজনীয় যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা করব। আমরা আর সেই দাবিদার নাই। আমরা আর সেই আওয়ামী লীগকে এখন এই বাংলাদেশে পুষে রাখেনি। আমাদের রক্ত এখন অনেক গরম। গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা লাউড অ্যান্ড ক্লিয়ার বার্তা দিয়েছে, আমাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে যায়নি। আমরা এখনো রক্তে সেই আগুন ফুটছে আমাদের। আমরা কিন্তু তীব্রভাবে প্রতিরোধ গড়ে তুলব। বিজেপি নেতা শুভেন্দু, উনি যখন তখন যা ইচ্ছে তা বলে যাচ্ছে এবং তাদের বিভিন্ন নেতাকর্মীরা বাংলাদেশের বিষয়ে অত্যন্ত ন্যাক্কারজনক ভাবে তারা বক্তব্য বিবৃতি দিচ্ছে প্রকাশ্যে, দিবালোকে এবং সাংবাদিক মিডিয়া, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সামনে তারা অনবরত বক্তব্য দিয়েই চলেছে। তাদের এই দুরভিসন্ধিমূলক আচরণ আমরা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা আসলে দীর্ঘদিন ধরে একটা দাবির সাথে আছি যে বাংলাদেশের যে একটা চাকরির ক্ষেত্রে যে বৈষম্য, যে বয়সের ক্ষেত্রে যে বৈষম্য, যে সরকারি চাকরির ভিতরে রয়েছে, সেই বৈষম্যের আন্দোলন করছি। তার পাশাপাশি রিসেন্টলি ভারত যেভাবে আমাদের দেশের উপরে যেভাবে ন্যাক্কারজনক ভাবে অপপ্রচার মিডিয়া চালিয়ে যাচ্ছে, সেটার বিরুদ্ধেও আমরা আজকে দাঁড়িয়েছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। এই পর্যায়ে আমাদের সংগঠনের অন্যতম
সামনের সারির নেতা আমাদের আলামিন রাজু ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, সাবেক ছাত্র, উনি কথা বলবেন আপনাদের সামনে। তথ্য প্রচার, অপপ্রচার এবং বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের প্রতিবাদে আমরা এই ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ এই ব্যানারে আমাদের আয়োজনে আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে আমরা সমবেত হয়েছি। দূর দূরান্ত থেকে আমাদের সহযোদ্ধারা চলে এসেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা,